hotel. So here we are two person. The Mr. Robert and Mr. Carl are going to Nepal. After getting to hotel. হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো চিন্তা করতে পারেন মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে পৃথিবী বদলে যায়? একটু অদ্ভুত মনে হলো না? আসলে রাইট। ইয়েস, মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে পৃথিবী বদলে যায়। দ্য ওয়ার্ল্ড ট্রান্সফর্মস কমপ্লিটলি। হ্যাঁ, ঠিকই বলছি। এই জায়গাটি তিব্বতের একটি বিশাল উচ্চভূমি, প্লাটিউ, যে জায়গাটি নেপালের সবুজ পাহাড়ের শেষ। ইয়েস, জায়গাটির নাম কিরাং ভ্যালি। তিব্বতের এই পাহাড়গুলির ভিতরে মনসুনের আর্দ্রতা এবং পাখির কোলাহল সবসময় দেখা যায়, যেটা অন্যান্য তিব্বতের অঞ্চলে এটা একেবারেই দেখা যায় না। এই ভ্যালিটি একটি স্ট্রেঞ্জ বা অদ্ভুত স্থান নয়, এটি একটি মানবিক স্থান। শতাব্দীর পর শতাব্দী এই ভ্যালিটি এক জগৎ থেকে অন্য জগতে পৌঁছানোর একটি পথ, যা আজও বিদ্যমান। জায়গাটি তিব্বত, নেপালি এবং ভারতীয় সংস্কৃতিগুলি মিলে এখানে একাকার। এই কিরাং ভ্যালি ঐতিহাসিক, 1000 বছর আগের চেয়ে সেই সিল্ক রোড, এখানে তার করিডোর ছিল। সিল্ক রোডের করিডোর এখানে ইন্ডিয়া নেপাল হয়ে সেই তিব্বতের ভিতর দিয়ে যে করিডোর ছিল, সেটি এই কিরাং ভ্যালি। সুতরাং ঐতিহাসিকভাবে এই স্থানটি ছিল যাত্রা বিরতির স্থান, যা আজও বর্তমান। জায়গাটির নাম কিরাং ভ্যালি। আমাদের দুই বন্ধু ভ্রমণ শেষে ওরা লাসাতে না ফিরে ওরা নেপালের ভিতর দিয়ে ইউরোপে চলে যাবেন। সেই জন্যই আমাদের এই কিরাং ভ্যালিতে আসা এবং সেই ফ্রেন্ডশিপ ব্রিজ, নেপাল এবং চায়না বা নেপাল এবং তিব্বত, আমরা সেই ব্রিজ পর্যন্ত পৌঁছি, যেখানে ইমিগ্রেশনের পরে ইমিগ্রেশন আপনার নেপালে যাওয়ার জন্য, সেটা অন্য জিনিস। তো আমরা খুব ভাগ্যবান যে আমরা এই কিরাং ভ্যালিতে আমরা প্রায় 24 ঘন্টারও বেশি আমরা অবস্থান করছি। অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা পুরো তিব্বতের এই কিরাং ভ্যালি। এবং তিব্বতের বিরাট উঁচু পাহাড় সব জায়গায়, কিন্তু এই পাহাড় একটু স্বতন্ত্র। এই পাহাড়ের মধ্যে পাহাড়ের যে আর্দ্রতা, মনসুনের জন্য যে আর্দ্রতা, সুতরাং সেখানে প্রচুর আপনার গাছ জন্মায় এবং সেই জন্য চারিদিকে আপনার পাহাড় সবুজ এবং আপনার চারিদিকে সোনোর ভিতরে সবুজ, সে এক অপূর্ব সুন্দর। এবং মোটামুটি আপনার এই জায়গাটিকে কিরাং ভ্যালি বলা হয়, কারণ কিরাং শব্দটির না অর্থ অন্যভাবে আমরা যেটাকে জানি, সেটা হলো কিরাং মানে সুখকর, কিরাং মানে আপনার হ্যাপিনেস বা প্লিজেন্ট, এই নামে এই জায়গাগুলোকে অভিহিত করা হয়। অর্থাৎ নেপাল এবং চীনের এই সীমানায় এই ছোট্ট শহরটিকে আপনাকে সুখকর গ্রাম হিসেবে বলা যায়
বা অন্যভাবে গার্ডেন অফ হ্যাপিনেস হিসাবে অভিহিত করা হয়। সুতরাং আমরা ভাগ্যবান যে আমরা একদিন এই জায়গাটাতে অবস্থান করতে পারছি। ডিউ টু আমাদের দুই বন্ধু নেপালে যাবে, সেই জন্য তাদেরকে এই নেপাল এবং চায়না যে বর্ডার, সেখানে তাদেরকে আমরা ড্রপ অফ করে আসি। তো যাই হোক, এই যে জায়গাটি কিরাং ভ্যালি কেন ইম্পর্টেন্ট? এই ইম্পর্টেন্ট এই জন্য, যারা নেপাল থেকে এখানে আসেন তারা এখানে এসে সুন্দর করে মোটামুটি অক্সিজেনের যাতে কষ্ট না হয় সেই জন্য এখানে তারা থাকেন। কারণ এই জায়গাটি আপনার লো অ্যালটিটিউডে অবস্থিত, মাত্র 2700 মিটার উচ্চতায়, যেখানে তিব্বতের নর্মাল অ্যালটিটিউড আপনার 3700 টু 4000 মিটারের উচ্চ অ্যাবাভ দ্য সি লেভেল নর্মাল তিব্বতে। কিন্তু জাস্ট এই জায়গাটাতে আপনার অ্যালটিটিউড 2700 মিটার। সুতরাং এখানে সেই যে স্নোপিকগুলো দেখা যায়, স্নোপিকের ভিতর থেকে উদ্ভিদগুলি এখানে সেই পাহাড়ের উপরে উদ্ভিদগুলি জন্মায়, যেটা তিব্বতের অন্যান্য জায়গায় বিরল, দেখা যায় না। কিন্তু এখানে যেহেতু আপনার সেই মনসুনের যে আর্দ্রতা, সেটা এখানে ভিতরে ভেদ করে এটা এখানে সেই গাছগুলি বা সবুজায়ন হতে সাহায্য করে। সুতরাং এই ভ্যালির চারিদিকে শুধু আপনি সুন্দর সবুজ ঘেরা দেখতে পাবেন এবং আবার চারিদিকে বরফও দেখতে পারবেন। সুতরাং অত্যন্ত সুন্দর একটি ভ্যালি এবং অত্যন্ত ছোট এবং মনোমুগ্ধকর, যা আপনাকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলবে। একদিনের জন্য আসলে মনে হবে যে আপনি আরও 2 দিন বেশি থাকেন এই কিরাং ভ্যালিতে। এবং সুন্দর সুন্দর জায়গা এবং এই উদ্ভিদগুলি এমনভাবে বেড়ে ওঠে এখানে, যেটা তিব্বতের অন্যান্য অংশে একেবারে বিরল। তো আমরা যেহেতু একদম আমাদের নেপাল সীমান্তে আমরা চলে গিয়েছিলাম, সুতরাং আমরা যখন ব্যাক করি তখন আমাদের গাইড আমরা যে হোটেলে থাকব সেই হোটেলের বর্ণনা দিতেছিলেন এবং আমাদের কী কী করণীয়। উনি আমাদের গাইড, তার নাম কেডি, সে সবসময় বলতেছিলেন যে তোমরা এই ছোট্ট ভ্যালিটিকে ঘুরে ঘুরে তোমরা দেখবা, অত্যন্ত সুন্দর জায়গা। আরও বলতেছিলেন যে এই শহরটার ছোট্ট শহর এবং মাঝখানে যে মনেস্ট্রি আছে, একটি বৌদ্ধ মন্দির আছে, সেটা তোমরা অবশ্যই ঘুরে ঘুরে দেখবা। তো যেহেতু আমরা শুনতেছিলাম, তো আমরা একেবারেই পরন্ত বিকালে না, 2টোর সময় আমরা হোটেলে চলে আসি। হোটেলে আসার পরেই যেহেতু আমাদের খাবারের ব্যবস্থা ছিলেন না, আমরা হাত মুখ ধুয়েই আমরা খাবারের জন্য বেরিয়ে পড়ি। তো যেহেতু আমাদের হোটেলটা যেখানে অবস্থান তার পাশেই অ্যাডজাসেন্ট হলো আপনাদের সেই বৌদ্ধ মন্দিরটা। তো ওই সময় বৌদ্ধ মন্দিরটি বন্ধ। তো বৌদ্ধ মন্দিরের সামনে যাওয়ার পরেই দেখলাম এখানে প্রচুর পুণ্যার্থী বৌদ্ধ মন্দির প্রদক্ষিণ করতেছেন এবং শুয়ে শুয়ে প্রণাম করতেছেন, প্রচুর দর্শনার্থী। তো আমি একবার ঘুরলাম মন্দিরটির চারিদিকে ঘুরে, যেহেতু আমি ক্ষুধার্ত, আমি মন্দিরটির থেকে বের হয়ে যাব। তো মন্দিরটির একটু বর্ণনা দিই। মন্দিরের সামনে গেলেই আপনি দেখবেন মন্দিরের সামনে শুধু সেই আমাদের যে সাত্ত্বিক চিহ্ন, যেটা আপনারা আমাদের হিন্দু ধর্মমতে যেখানে পূজা পার্বণ করা হয় সব জায়গায় সাত্ত্বিক চিহ্নটা দেওয়া হয়, সেই মন্দিরের সামনে সেটা সেইভাবে দেয়া। এবং মন্দিরটার নাম পাপকা মনেস্ট্রি। তো পাপকা মনেস্ট্রি আমার কাছে নামটা একটু অন্যরকম লাগতেছিলেন। তো এর ইতিহাসটা আমি ঠিক এখন জানি না, অবশ্যই গুগলে আছে, আপনারা সার্চ করে নিয়েন যে এটার নাম কেন পাপকা মনেস্ট্রি হলো। তো আসি আপনার সাত্ত্বিক চিহ্নে। তো আমি যেহেতু একবার মন্দিরটা রাউন্ড দিয়েছি, মন্দিরটা রাউন্ড দেওয়ার সাথে সাথে সেই তিব্বতের যত পুরানো মন্দির বা পুরানো স্ট্রাকচারগুলো পাবেন এখনও, যেটা লাসাতে বিদ্যমান বা অন্যান্য জায়গায়, আপনি সব জায়গাতেই এই সাত্ত্বিক চিহ্ন পাবেন। এবং সেই পুরানো মনেস্ট্রিগুলোতে রামায়ণ এবং মহাভারতের কাহিনী অঙ্কিত, তাদের
তৈলচিত্র সব জায়গায় দেখতে পাবেন, পুরানো মনেস্ট্রিগুলোতে, যেমন সেরা মনেস্ট্রি, অন্যান্য যত মনেস্ট্রিগুলো আছে, এবং পোটালা প্রাসাদে অ্যাজ ওয়েল। তো আপনার এই জিনিসগুলো দেখবেন, যেহেতু আপনার ভারতীয় সংস্কৃতি, নেপালের সংস্কৃতি এখানে একদম মিলেমিশে একাকার। যদিও এখন তিব্বত এখন আর আলাদা কোনো দেশ না, তিব্বত স্বাধীন দেশ না, তিব্বত এখন চায়নার একটি প্রভিন্স। তো এটা একদম কমপ্লিটলি এখন চায়না দখল করে নিয়েছে। ওদেরকে নামে মাত্র বলে স্বায়ত্তশাসন, কিন্তু এটা বলে, কিন্তু আসলে এটা চায়নার একটি প্রভিন্স। যাই হোক, আমি সেই মন্দিরটা তখন 2টো বাজে, 2-3টার মতো বাজে, তখন মন্দিরটা কিন্তু বন্ধ। মন্দিরটা আপনার 12টার থেকে 4টা বা 5টা পর্যন্ত বন্ধ থাকে। তো 5টার পরে এটা ওপেন হবে। তো সুতরাং আমিও মোটামুটি মন্দিরটা দেখব ভিতরে, সেভাবে মনস্থির। তো আমি খেয়ে দিয়ে আমি এখান থেকে বেরোয় খাওয়ার জন্য বেরোয় যাই। তো আমি যখন হাঁটছি, আমি দুই পাশেই দেখতেছি শুধু নেপালি রেস্টুরেন্ট, নেপালি দোকান, অর্থাৎ নেপালি জিনিসপত্রে, আমাদের গড গডেস, বৌদ্ধ মূর্তির, এগুলাতে পরিপূর্ণ প্রত্যেকটা দোকান। এবং এটা একদম পুরা স্ট্রিট বাই স্ট্রিট, যে কটা স্ট্রিট আছে সবগুলোতে সব নেপালি দোকান। এবং ইন্টারেস্টিং, আপনার নেপালি, ইন্ডিয়ানস এবং তিব্বতিয়ান, এখানে চাইনিজ বলতে নাই, সব কিছু তিব্বতিয়ান, আর বাকি নেপাল এবং আপনার ইন্ডিয়ান। তো যাই হোক, আমি আরেকটু আগায়া আমি খেতে গেলাম, মন্দির থেকে বেশ দূরে খানিকটা, 200-300 মিটার দূরে যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট দেখলাম লেখা নেপালি রেস্টুরেন্টস। তো আমি ওটা দেখে আমি উপরে উঠলাম, খেতে গেলাম। তো যাওয়ার পরে এখানে দেখলাম যে গড গডেজের ছবি হিন্দুদের, তো প্রচুর সেটা দিয়ে একদম সাজানো। তো সুন্দর করে বসার জায়গা, আমি বসলাম। তো 1 কাপ চা দিলেন, চা খেলাম। তো আমি জিজ্ঞেস করলাম, তোমরা কোথার, ইন্ডিয়ান না নেপালের? তারা বললেন যে আমরা নেপালি, অনেক দিন ধরে তারা ব্যবসা করেন। তো আমি মোটামুটি আমার দুপুরের খাবার আমি প্রায় 3টার দিকে খাই। পুরো একটা থালায় অনেক কিছু সাজায় নিয়ে আসছেন, ভাজি থেকে শুরু করে এত ভেজিটেবলস সবই। তো আমি খেলাম, যেটা আপনি নর্মালি আপনার লাসাতে বা বেইজিংয়ে খেলে আপনাকে 300-500 টাকার ইয়ান লাগবে, সেখানে আমি 120 এরকম ইয়ান দিয়ে আমি খেলাম। অত্যন্ত মানে পরিপাটি করে সুন্দর করে খেলাম। খাওয়াটার পরে আমি আমার অন্যান্য বন্ধুদেরকেও বললাম যে তোমরা ওই হোটেলে যাও। তারা বললো যে আমরা যে হোটেলে খেয়েছি সেটাও অত্যন্ত সুন্দর। যে বুঝলাম যে তারা প্রত্যেকেই একেবারে খুব স্যাটিসফাইড তারা খাওয়া দাওয়া নিয়ে। তো যাই হোক, তারপরে আমি বেরিয়ে আসার পরে আমার মেয়ে অনেক আগের থেকেই একটা শঙ্খ কেনার জন্য বলতেছিলেন যে কোনো জায়গায় তুমি শঙ্খ পাও কিনা যেটা সুন্দর করে বানানো থাকে, এটা বিভিন্ন রকমের ডিজাইন করে, মোটামুটি এটা গোল্ড প্লেট বা অন্যান্য কিছু দিয়ে এটা একদম সুন্দর করা থাকে। তো আমি যেহেতু প্রচুর নেপালি দোকান এবং সবগুলোতেই এই ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র সহ ভিতরে গেলে পরে আমরা মনে হয় সব কিনে নিই। সেই আমাদের মন্দিরে বা বাড়িতে যে জিনিসগুলো লাগে সেগুলোর অহরহ জিনিস, বাট বেশ কস্টলি। তো আমি ওই শঙ্খের কথা জিজ্ঞেস করার পরেই একটা শঙ্খ বের করলেন। তো আমি আমার মেয়ের সাথে তখন ক্যানাডাতে ভিজুয়াল কথা বলার জন্য যোগাযোগ করি। তো বললো যে বাবা এর থেকে বড়টা আনতে হবে। তো আমি তো ওদের সাথে আলাপ করার পরে বললো যে এর থেকে বড় পেতে হলে আপনাকে আরও 2টা দোকানের পরে যেতে হবে। তো ওখানে যাওয়ার পরে ওরা বললো যে আমাদের কাছে দেখি আছে কিনা। তো ওরা খুঁজে একটা শঙ্খ বের করছেন এবং এত সুন্দর কারুকার্য করা, যেটা ক্যানাডাতে $3,000-5,000 একটা শঙ্খের দাম। তো অত্যন্ত বড়, এবং যে শঙ্খ দিয়ে সাধারণত শঙ্খ শাখা বানায়, তো এটা এত বড় শঙ্খটা। তো আমি ফুয়েতে চেষ্টা করলাম এই সুন্দর, বাট এটা এমনভাবে কারুকার্য করা, এটা যে কত সুন্দর। তো আমার পছন্দ হয়েছে, মেয়েরও পছন্দ হয়েছে। তারপরে মোটামুটি দাম টাম ঠিক করে এটাকে নিয়ে আসলাম। এখন মেয়ের বাড়িতে ওটা সুন্দর করে সাজাই রাখছে ক্যানাডাতে। যাক, খুব ভালো লাগছে। শঙ্খ কেনার পরে আরও আমার গ্র্যান্ডসানদের জন্য বেশ কতগুলো ছোট্ট 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 জুতা কিনলাম, অত্যন্ত সুন্দর সুন্দর জুতা। এগুলো বোধহয় নেপাল থেকে আনা বা ইন্ডিয়ার কোনো জায়গার থেকে, বাট ইট ইজ ভেরি ভেরি সুন্দর ছিল, বা এখানকার তিব্বতের তৈরি হবে।
তো অত্যন্ত সুন্দর সুন্দর ছোটো ছোটো জুতো কিনে নিয়ে আসলাম। তো যেহেতু আমার লিমিটেশন তো ব্যাগে, সুতরাং এগুলো তো কেনিয়া কোথায় টানবো, কোথায় যাব, মোটামুটি ডেস্টিনেশন ঠিক থাকলেও এগুলা টেনে নেওয়া এটা খুব কঠিন। আর এগুলা ওদের বাসায় আছে, সুতরাং সেই জন্য খুব সামান্য ওদের জন্য কিনেছি। যাই হোক, আবার বাসায় আসলাম, অর্থাৎ আপনার হোটেলে চলে আসলাম, ঘুরে টুরে হোটেলে চলে আসলাম। তো আসার পরে আমি আবার সন্ধ্যার দিকে আপনার 5টার পরে আবার রওনা দিলাম যে এই মনিস্ট্রি আবার দেখব। তো তখন 5টার পরে গেলাম, প্রচুর আপনার দর্শনার্থী, তখন পুণ্যার্থী মন্দিরে যাবে, ভিতরে ঢুকবে, প্রদক্ষিণ করবেন। কিন্তু এটা বন্ধ থাকলেও এখানে প্রচুর লোক থাকে চারিদিকে, সবসময় এটা পরিক্রমা করতে থাকে কিছু লোকেরা। তো আমি ভিতরে যাওয়ার পর দেখলাম সেখানে 50-60 জন বৌদ্ধ ভিক্ষুক, তারা তাদের মতো তারা অলরেডি তারা চ্যান্টিং শুরু করে দিয়েছেন। তো আমি মোটামুটি মন্দিরটাকে সুন্দর করে ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, প্রণাম করলাম। কিন্তু মন্দিরটার নামটা পাপকা মনিস্ট্রি, আমার কাছে একটা অদ্ভুত নাম মনে হচ্ছে। এবং পুরো মন্দিরটা একদম জাস্ট নেপালের যে মন্দিরগুলো বা উত্তর ভারতের পার্টিকুলারলি হিমাচল বা আপনার এই অঞ্চলগুলোর যেভাবে মন্দিরের ধাঁচছে, ঠিক এইভাবে এই পাপকা মনিস্ট্রি। বাট এটা কিন্তু একটা বৌদ্ধ মন্দির, কিন্তু হিন্দু বা বৌদ্ধ সংস্কৃতি, নেপালি সংস্কৃতি সব একাকার এই মন্দিরের চারিদিকে। তো আমি মোটামুটি চলে আসলাম মন্দিরটা দেখার পরে আবার আমরা সবাই মিলে ঘোরা শুরু করলাম। তখন আমি পথে দেখলাম প্রচুর পুণ্যার্থী, প্রচুর ইন্ডিয়ান এবং নেপালি, প্রায় আমার কাছে মনে হলো প্রচুর। তো ওখানে 2-3টা গেস্ট হাউসের মতো ওখানে তো ওরা বললো যে আমরা কালকে আসছি, কেউ আজকে আসছি, এরা সবাই মানসরোবর এবং তিব্বতের দিকে যাবে। তো যেহেতু আমি আগেই বলছি যে এই কিরাং ভ্যালিটা আসলে এটা একটা করিডোর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে আপনার কি বলা হয়, ভারতীয়, তিব্বতী এবং নেপালের সংস্কৃতি সব মিলেমিশে একাকার। এবং এই যে করিডোরটি, এটা কিন্তু শতাব্দীর পর শতাব্দী এই উপত্যকাটি ব্যবহার হয়েছেন। কারণ এক জগৎ থেকে অন্য জগৎ, অর্থাৎ নেপালের একটা জগৎ যেখানে অনেক লো অ্যালটিটিউড, এবং এখানে আসবেন সেখানে অনেক হাই অ্যালটিটিউড, কিন্তু সেখানে সুন্দর করে মানুষ অক্সিজেন ছাড়াই এখানে সুন্দর অক্সিজেন একেবারে কোনো সমস্যা নেই, এখানে সুন্দর করে থাকতে পারে। সেই জন্য এই জায়গাটাতে হলো আপনার একটা বিরতির একটা জায়গা। তো সুতরাং সবাই এসে এখানে থাকে, পার্টিকুলারলি ইন্ডিয়ান এবং নেপাল থেকে যে দর্শনার্থীরা আসেন বা সাধারণ যাত্রীরা যারা এই কিরাং ভ্যালি বা তিব্বতী ভ্রমণে আসেন, তারা কিন্তু সব এই কিরাং ভ্যালিতে এসে থাকেন। সেই হিসেবে আমি প্রচুর পুণ্যার্থীর সাথে আলাপ করলাম। ওরা সবাই ওই মানসরোবর এবং কৈলাসে যাবেন। ওরা বললেন যে এই জায়গায় সবাই এসে থাকে এবং এখানে আসে তারা 1-2 দিন নিজেরা ওরা একদম কুক টুক সব নিয়ে আসেন, ওরা নিজেরা এখানে রান্নাবান্না করে খাবেন, সেই বিরাট গেস্ট হাউসের মতো এখানে। যাক, তোরা আমার কাছে খুব ভালো লাগতেছিলেন এবং জায়গাটার কথা শুনতেছিলাম। তো প্রচুর দোকান। আমি যখন একটু অন্ধকার হয়ে আসছে তখন আবার মন্দিরের সামনে গেলাম, যে দেখি মন্দিরের সামনে প্রচুর দোকান টেম্পারারিলি, অর্থাৎ ওরা 4-5 ঘন্টার জন্য এই দোকানগুলো সাজায়। অর্থাৎ তখন এই মন্দিরের সামনেই আসলে মানুষ, পুরো শহরের মানুষ এই মন্দির বেসড আসলে। তখন এই মন্দিরের চারিপাশে প্রচুর দোকান টেম্পারারিলি, প্রচুর জিনিসপত্র, এমন কোনো হাউস হোল্ডের জিনিস নাই যেটা না লাগে একটা ঘরে, সব সাজিয়ে রাখছেন এবং মোস্ট অফ দেম আর ফ্রম নেপাল। তো আমি বললাম যে তোমরা এখানে কাজকর্ম করলো, তারা বললো যে আমরা যারা এখানে থাকি বা নেপালের একটা বিশেষ সম্প্রদায় যেটা একদম তিব্বত নেপাল বর্ডারে থাকে, ওদেরকে একটা ওয়ার্ক পারমিট দিয়ে দেয়, ওদের ভিসা টিসা কিছু লাগে না, পাসপোর্ট টাসপোর্ট কিছু লাগে না, ওরা ওই ওয়ার্ক পারমিট নিয়ে ওরা যাতায়াত করতে পারেন, ওরা এখানে বছরের পর বছর থাকতে পারেন, আসতে পারেন। অর্থাৎ এই একটা বিশেষ সম্প্রদায় নেপালের, তাদেরকে কোনো অসুবিধা নাই তাদের এখানে এসে ব্যবসা করা, তারা এখানে থাকার জন্য এই কিরাং ভ্যালিতে। বাট অন্যান্য জায়গার কথা যাই না, তাদের কোনো কিছুই লাগে না, পাসপোর্ট ভিসা এগুলো কিছু লাগে না, তাদের একটা ডকুমেন্টস লাগে ওয়ার্ক পারমিটের মতো, তারা এইভাবে চলে আসেন এবং ওই সম্প্রদায়ের মানুষদেরকে শুরু দেয়। তো আমি শুনে আমার খুব ভালো লাগতেছিলেন যে ওরা এখানে ব্যবসা বাণিজ্য করতেছেন এবং প্রচুর ইন্ডিয়ান অ্যাজ ওয়েল, প্রচুর ইন্ডিয়ান। তো আমি এইভাবে পুরা শহরটা একেবারে ছোট, আপনার আধা ঘন্টার ভিতরে পুরা জায়গাটা আপনি
করতে পারেন। এবং ওই যেহেতু বললাম যে এই যে আপনার পাপকা মনেস্ট্রি টেম্পলটা বেস্ট ওই শহরটা, তো এবং আশেপাশেই আপনার কিন্তু গেস্ট হাউসগুলা। আমাদের যেটা সেটা হোটেল, সেটা ওইখানকার আপনার কিরণ ভ্যালির বড় হোটেলটাইতেই আমরা আসলাম। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, আপনাকে এটার ভাষায় কোনো, এবং অত্যন্ত পুরানো, সব কাঠ দিয়ে তৈরি আমার মনে হলো। কিন্তু বাকি যে গেস্ট হাউসগুলো সেটা অন্যভাবে তৈরি। সেখানে শুধুমাত্র এই যে দলে দলে পুণ্যার্থী ইন্ডিয়া বা নেপাল থেকে আসেন এবং এই আপনার এই ফ্রেন্ডশিপ ব্রিজ পার হয়ে এসেই তারা এখানে অবস্থান নেন, 1 হইতে 2 দিন থাকেন, তারপরে ওরা আস্তে আস্তে মানস সরোবর বা কৈলাসের দিকে যায়। তো এইভাবে আমি মোটামুটি 24 ঘন্টা এই কিরাং ভ্যালিতে আমি কাটাইছি। আমার কাছে অত্যন্ত জীবনের একটা সুন্দর মুহূর্ত, সবুজ ঘেরা ছোট্ট একটা গ্রাম, হ্যাঁ, এবং এটা এটা একটা সুন্দর একটি নাম, এই কিরাং ভ্যালি, যা আপনাদেরকে চমকিয়ে দেবে যখন এখানে আসবেন। এত মায়াবী ছোট্ট একটি শহর, তো আপনার মনে রাখার মতো এই সুন্দর জায়গাটি। তো আপনারা যারাই দেখবেন যে নেপাল বা ইন্ডিয়ার থেকে যারা মানস সরোবর এবং কৈলাসের দিকে যাবেন, আপনাদের প্রথম স্টপেজ হলো এই কিরাং ভ্যালিতে। এবং ঘুরে ঘুরে আপনারা যেই আসবেন সব আপনারা দেখবেনই যে আপনারা ওই পাপকা মনেস্ট্রির আশেপাশে কোনো একটা রেস্ট হাউসে আপনারা উঠছেন, এবং চারিদিকে যেদিকেই তাকাবেন, যেদিকে ফিরতে তাকাবেন শুধু নেপালি দোকান, সব নেপালের দোকান, সব নেপালের রেস্টুরেন্টস, এবং বড় বড় করে লেখা, যদিও এখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং ইন্ডিয়ান স্টোরও অনেক, সাথে সাথে তিব্বতীয় অনেক দোকানপাট। বাট যেহেতু এখানে আপনার ইনফ্লুয়েন্স হলো নেপাল এবং ইন্ডিয়ার লোকজনই এখানে আসে, সুতরাং ওই হিসেবে তাদের জিনিসপত্র, তাদের দেশের জিনিসপত্র এখানে সাজানো, এবং তারাই এই জিনিসগুলো কেনেন। এবং যেহেতু মানস সরোবর কৈলাসে তারা যাবেন, সুতরাং সেই হিসাবে তাদের এখানে যে কিটসগুলো লাগবে, হ্যাঁ, অক্সিজেন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র যে লাগবে সব এখান থেকে তারা কিনে তারা সংগ্রহ করে নেন যাওয়ার পথে যেগুলো লাগবে। সুতরাং সবগুলো এখানে পাবেন আপনারা। যেহেতু আপনার মানস সরোবর কৈলাসে যাওয়ার 80%